তো হ্যালো, এসএসসি 26 ব্যাচ, কী অবস্থা তোমাদের? তো আজকে আমাদের যে পদার্থবিজ্ঞান তোমাদের রসায়ন তৃতীয় অধ্যায়ের আজকে আমাদের লেকচার 3। আজকের লেকচারে আমরা কি শিখবো বলো? আজকের লেকচারে আমরা শিখবো যে আমাদের যে বোর পরমাণু মডেলটা আছে সেটা। তো এর আগের ক্লাসে আমরা কি শিখেছি? এর আগের ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা একদম বেসিক সহ শিখে আসছি। যারা যারা ক্লাসটা করছো আশা করি রাদারফোর্ড পরমাণু মডেলে নিয়ে তোমাদের বোর্ড পরীক্ষায় যে ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমরা 100% পারবা, তাই তো? তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা বোর্ড পরমাণু মডেলটা শুরু করব। তো বোর্ড পরমাণু মডেল শুরু করার আগে তোমাদের যারা এখনো রাদারফোর্ড পরমাণু মডেলটা পারো না বা শেখোনি এখনো পর্যন্ত, তোমাদের বলবো আমাদের চ্যানেলে রাদারফোর্ড পরমাণু মডেলের একটা মাস্টার ক্লাস দেওয়া আছে, তোমরা ক্লাসটা করে তারপরে এটাই আসো। তাহলে হবে কি যে অনেক কিছু রিলেট করতে পারবা, ঠিক আছে, বা বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। তো ওই ক্লাসটা রাদারফোর্ড পরমাণু মডেলের ক্লাসটা করেই তারপরে এটাই করতে আসবা, ঠিক আছে? তো আসো বোর্ড পরমাণু মডেলটা আমরা শুরু করি। তো বিজ্ঞানী নিলস বোর, তোমরা তো নাম শুনবাই, বিজ্ঞানী নিলস বোর, তাই তো? আচ্ছা, তার আগে একটু বলি, নিলস বোর পরমাণু মডেলের যে ব্যাখ্যাটা, অ্যাকচুয়াল ব্যাখ্যাটা আসলে অনেক বড়, অনেক বিস্তৃত। হ্যাঁ, তো তোমাদের জন্য এসএসসি লেভেলের বা ক্লাস 9-10 স্টুডেন্টের জন্য যে তুমি যদি বিস্তারিত ব্যাখ্যায় যাও সেটা আসলে একটু টাফ। তুমি ইন্টারে যখন উঠবা তখন একটা বিস্তারিত ব্যাখ্যা পাবা, বাট আপাতত আমার মনে হয় না তোমাদের বিস্তারিত ব্যাখ্যা যাওয়া প্রয়োজন। তোমাদের ঠিক এসএসসি লেভেলে যতটুকু প্রয়োজন এবং যতটুকু থেকে কোয়েশ্চেন আসে আমরা সেটুকুই আজকে করাবো, ঠিক আছে? মানে একটা এসএসসি লেভেলের ক্লাস এটা। তো ইন্টার লেভেলের অনেকে যদি এসে থাকবা, তোমাদের বলবো এইটা তোমাদের জন্য না, বা অনেক ইনফরমেশন তোমরা মিস করবা। তোমাদের জন্য একটু ডিটেলস ক্লাস প্রয়োজন, ঠিক আছে? তাহলে শুরু করি। বিজ্ঞানী নিলস বোর কত সালে যেন 1913 সালে যে একটা পরমাণু মডেল রিলেটেড যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা দেই, ঠিক আছে? তো সেই প্রস্তাবনাটাই উনি মেইন থিম কি ছিল জানো? মানে ভিত্তিটা ছিল হচ্ছে কি, এর আগে যে রাদারফোর্ড পরমাণু মডেলটা যেটা ছিল সেটাই যে কিছু ভুল ত্রুটি ছিল, উনি মেইনলি কি করে সেই ভুল ত্রুটিটা সংশোধন করে একটা তত্ত্ব দেন। তার তত্ত্বর মেইন যে ভিত্তি সেটা ছিল হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। তুমি তো ম্যাক্স প্লাঙ্কের নাম অবশ্যই শুনেছো, তোমাদের বইতে দেওয়া আছে। ম্যাক্স প্লাঙ্কের, সরি এটা হবে না, তরঙ্গ তত্ত্ব। মেইনলি এই যে ম্যাক্স প্লাঙ্কের যে তরঙ্গ তত্ত্বটা, এটার উপর ভিত্তি করে কিন্তু নিলস বোর তার যে বোর পরমাণু মডেল সেটা দেয়, ঠিক আছে? এবং এটার জন্য এক্সট্রা একটু মনে রাখবা 1922 সালে, কত, 1922 সালে এই যে বিজ্ঞানী নিলস বোর তিনি এই পরমাণু মডেলের জন্য নোবেল পুরস্কার পায়। কত, 1922 সালে। এটা এক্সট্রা একটু মনে রাখো, এমসিকিউতে চলে আসতে পারে। আচ্ছা, তো এই প্রস্তাবনাটায় কিছু স্বীকার্য, অর্থাৎ যে প্রস্তাবনাটা কি কি ছিল সেটা। আচ্ছা, তো বোর পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো ছিল সেই স্বীকার্যগুলো এখন আমরা একটু জানবো। স্বীকার্য, লাল পেনটা কালিটা কেন ডিপ না? আমি নতুন পেন, এটা 1-2 দিন কিনেছি, বাট কালিটা ডিপ না। যাক, এটা চেঞ্জ করা লাগবে। ওকে, তার স্বীকার্যের ভিতরে আমরা আসলে কি দেখো, স্বীকার্যগুলো আসলে 2-3 লাইন একটু বড় বড় ছিল। আমরা কিন্তু এখানে বড় বড় মানে জাস্ট কিছু শর্ট ফর্ম লিখে দেবো, যাতে কি তোমাদের মানে পরীক্ষার হলে মনে রাখতে সুবিধা হয়। এই ছোট ছোট কিছু লাইন লিখে দেবে, সেগুলো মনে করলে তোমরা বিস্তারিত আর এক্সট্রা 2-1 লাইন যেহেতু বুঝে থাকো বা বই থেকে একটু পড়লে বানাই মানে নিজের ভাষায় লিখতে পারবা। ওকে, তো ছোট মানে শর্ট শর্ট যে লাইনগুলো সেগুলো আমরা এখানে একটু লিখবো। তো 1 নাম্বার যে স্বীকার্যটা ছিল যে পরমাণুগুলোর মানে লিখি আমি। আচ্ছা, কিছু নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, এটা কি তার শর্ট ফর্ম, এটা কি ওয়ার্ড আমরা লিখে রাখলাম। এবার কি এটা মনে রাখলে তুমি মনে করতে পারবা ব্যাপারটা কি। তো এখানে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলে যে বলেছিল যে ইলেকট্রনগুলো কি একটা নিউক্লিয়াস, একটা এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘোরে, তাই তো?
তো এখানে কক্ষপথ যে আকার এই সম্পর্কে কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তো তার যে আকারের যে মানে যে সীমাবদ্ধতা ছিল সেটা কিন্তু তিনি পরবর্তীতে বিজ্ঞানী বোর সংশোধন করে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে তিনি বলেছিলেন যে এই যে কক্ষপথগুলো যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু মান আছে, ওকে, এবং এইগুলোকে আসলে কি অরবিটাল, এগুলোকে অরবিটাল বলে। তো এই যে একটা আছে এই অরবিটাল, ঠিক আছে, এর নির্দিষ্ট মান আছে, এগুলোকে প্রকাশ করা হয় কি দিয়ে জানো? মানে শক্তি স্তর বা অরবিটাল এগুলোকে প্রকাশ করা হয় হচ্ছে এম, ঠিক আছে। এখন এন এর কিছু মান আছে তাই না, ধরো এ একটা এন, এ একটা এন, তো এই এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। তো এই দ্বিতীয় মানে দুইটা শক্তি স্তরে আলাদা আলাদা কিছু মান থাকতে পারে না, সেই মানটাকে দেখো যখন এন ইজ ইকুয়াল টু 1, 1 মানে কি, এই যে ধরো এটা যদি আমরা নিউক্লিয়াস চিন্তা করি, ওকে, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস তাহলে কি এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, তাই কি না? একটা মিনিট। আচ্ছা, তো কি এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এবং এটা দ্বিতীয় শক্তি স্তর। তো যখন প্রথম শক্তি স্তর, যখন আমরা এন ইজ ইকুয়াল টু, যখন প্রথম শক্তি স্তরে থাকবে তখন এন ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু যদি 1 হয় তখন এটাকে আমরা বলতে হচ্ছে কে শেল, কি শেল, এন ইজ ইকুয়াল টু যদি 1 হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কে শেল, কে শেল বা শক্তি স্তর, ওকে, শেল বা শক্তি স্তর। যখন এন ইজ ইকুয়াল টু 2 হবে এটাকে বলবো হচ্ছে এল শেল। এন ইজ ইকুয়াল টু যখন 3 হবে, ঠিক আছে, তখন এটা হচ্ছে এম শেল। যখন এন ইজ ইকুয়াল টু 4 তখন এটাকে বলা হবে হচ্ছে এন শেল। বোঝা গেল? তো নির্দিষ্ট কিছু মান আছে এবং এইগুলোকে আসলে তাহলে কি দেখো এখানে যদি আমরা একটু আঁকাই চারটা, এই কি চারটা আঁকালাম না, 1 2 3 4, প্রথমটাকে কি বলবো আমরা মনে আছে? কে শেল, সরি কে শেল, এটাকে আমরা এল শেল বলবো, এটা কি বলবো এম শেল, এটাকে বলবো এন শেল। ক্লিয়ার? তার মানে কি এখানে প্রথম এটার মান 1, এটার মান 2, এটার মান 3, এটার মান 4। বোঝা গেছে? আচ্ছা, তো এটা ছিল তার প্রথম স্বীকার্য। আমরা যদি দ্বিতীয়টাই যাই, যদি দ্বিতীয়টায় যাই সেখানে আমরা বুঝবো হচ্ছে কিছু জিনিস, সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, তো কৌণিক ভরবেগটা কেমন, ধরো কৌণিক, সরি এটা তন্ত্রের না, কৌণিক ভরবেগ, এখানে কি যেটা সূত্র আছে সেই সূত্রটাকে আমরা একটু লিখি, কি এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এটা কি? ওকে, তো এটা একটু বুঝবো, তাহলে কি চিত্রটা একটু মোছা দরকার। বোর্ডটা একটু ভালো করে পরিষ্কার করছিলাম কেমিক্যাল দিয়ে, তারপর তো দেখেছি বোর্ড থেকে কিছু উঠতেছেই না, বুঝলাম না কি হলো। আচ্ছা, তো ধরো এই এই একটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, ঠিক আছে, আর একটা কক্ষপথ। এখন এইখানে যখন ইলেকট্রন আছে না, এখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কি ঘুরবে না? এই যে এটাকে কেন্দ্র করে কি ঘুরবে, তাই তো? তো ঘোরার সময় তার যে একটা বেগ আছে না, ধরো ঘুরতেছে, এই যে এমনি একটা বেগেতে ইলেকট্রন ঘুরতেছে, তো এটাকেই, আর যেহেতু দেখো গোল করে ঘুরতেছে না, গোল করে সার্কেল, এই জন্য এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক মানে কি ইলেকট্রন ঘোরার যে বেগটা এটা আমরা বের করতে পারি কেমনি। আসো তাহলে আমরা শুরু করি। ওকে, তো এই ক্ষেত্রে মনে রাখবো কিছু মান, এই যে এম ভি আর, এইগুলো দিয়ে আসলে কি বোঝায়, কি বোঝায়, আমি যদি এই পাশে একটু লিখি,
এই যে এম, ওকে, এম দিয়ে কি বোঝায়? এম দিয়ে বোঝা হচ্ছে ভর, ইলেকট্রনের ভর। এম হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরটাকে আমরা জানি 9.11 ইন্টু 10⁻³ কেজি, তাই তো? প্রথম ক্লাসে যে করেছিলাম আমরা ইলেকট্রনের ভর। আচ্ছা, ভি, ভিটা কি? ভি হচ্ছে কক্ষপথে, কি কক্ষপথে ইলেকট্রনের বেগ, ওকে। আর আরটা কি? ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ বলো? আরটা কিসের ব্যাসার্ধ? এই যে কক্ষপথগুলো আছে না, কক্ষপথের ব্যাসার্ধ। ধরো কি, এই যে মিটা কেন্দ্র, ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে ধরো একটা বৃত্ত ধরো, এই যে চিন্তা করতেছি না, তার মানে কি এটাই হচ্ছে তার আর বা ব্যাসার্ধ। এটাই তো ব্যাসার্ধ, তাই না? প্রথম কক্ষপথ যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে তার আর ব্যাসার্ধ। এরপর যদি আমরা দ্বিতীয় কক্ষপথ চিন্তা করি, ধরো এটা কি, তাহলে R2, এটা হচ্ছে R1, ক্লিয়ার? R2 বলতে কি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, R1 কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, বোঝা গেছে? আচ্ছা, আর গেল, তাহলে কি এবার এন, এনটা কি? এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন কোনটা কত কক্ষপথে আছে, কত নাম্বার কক্ষপথে। ইলেকট্রন যদি এখানে থাকে, যদি এইখানে ইলেকট্রনটা থাকে, তাহলে কি এক নম্বর কক্ষপথে, এক নম্বর কক্ষপথ, তাহলে কি এন সমান সমান 1। যদি ইলেকট্রনটা এইখানে থাকে, এটা কি দুই নম্বর কক্ষপথ, এখানে কি এন সমান সমান 2। তো বোঝা গেল? এটা কি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের ম্যাথামেটিক্যাল টার্ম আসে, মানে ম্যাথের কিছু অঙ্ক আসবে তোমাদের সিকিউতে। তো এখানে তোমাদের কি মানে এন এর মানটা হয় বলা থাকবে, অথবা তোমাদের এন এর মানটা বের করতে হবে, বাকি মানগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইচ, এটা একটু জানতে হবে, এইচটা কি? এইচটাকে বলা হয় হচ্ছে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট বা ধ্রুবক, প্লাঙ্কের কি? এইচ বা প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কি? যে বিজ্ঞানী প্লাঙ্ক, আমরা বলেছি না যে পরমাণু মডেলটা আসলে কি প্লাঙ্ক তত্ত্বের উপর নির্ভর করে, যে প্লাঙ্কেরটা মান ছিল, বুঝলে? বা ধ্রুবক যেটা বলে সেটা হচ্ছে এইচ দিয়ে আমরা প্রকাশ করি, এই যে এই এইচটা দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে? এটা কি? আচ্ছা, এখানে লিখি 6.626 ইন্টু 10⁻34, এবং এর যে এককটা একটু মনে রাখবে তোমরা, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। কি? মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ওকে। আচ্ছা, এইচ গেল। টু পায়ের মান তো তোমরা সবাই জানো, পায়ের মান কত বলো? এটা কিন্তু পাই, পাই মানে কিন্তু পাই দিতে গেলে একটু ভুল হয়, তোমরা পাইটা মোটামুটি এভাবে দিবা। কেমন দিবা ধরো, পাই দিতে একটু মানে লিখতে গেলে অনেকে একটু ভুল করে বসে, তো এইভাবে দিয়ে দেবা, 100% ঠিক হবে, ওকে। এটা তো তোমরা জানো 3.1416 পায়ের মান, ঠিক আছে? তাহলে মানগুলো আমরা বুঝলাম, এগুলো তোমরা একটু নোট করে নিও যে কোনটাকে আসলে কি বলে। এখন এখান থেকে কিছু ম্যাথামেটিক্যাল টার্ন আসবে, আমরা চেষ্টা করবো এই ক্লাসের শেষে সেই ম্যাথগুলো দুই একটা করার, অথবা আগামী ক্লাসে আমরা বোর পরমাণু মডেল থেকে সৃজনশীলে কি ধরনের প্রশ্ন হয় সেটা একটু ব্যাখ্যা করবো, এবং কিছু ম্যাথ আমরা করবো, ঠিক আছে? আপাতত এইগুলো একটু জেনে রাখো, স্বীকার্যগুলো একটু বুঝি আমরা, যে বোর পরমাণু মডেলে কি কি বলা হয়েছিল। আচ্ছা, তাহলে কি 2 নাম্বার গেল, কৌণিক ভরবেগ। 3 নাম্বারটায় আমরা আসি। এখানে কিন্তু আরো অনেকগুলো ছিল, হ্যাঁ, বাট আমাদের এসএসসি মানে এসএসসির বইতে যতগুলো আছে 3-4টা সেগুলোই আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা তিনি বলেছিলেন যে শক্তি স্তরগুলো যখন নিম্ন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন কি করে? শক্তি শোষণ করে, শক্তি শোষণ করে। বোঝা যায়নি, তাই না? আচ্ছা, আগে আমরা কিওয়ার্ডটা একটু লিখে ফেলি, সরি কালো কালিতে লিখি। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে শক্তির শোষণ। আচ্ছা দেখো, এটা একটু বোঝাই। ধরো কি
তুমি সিঁড়িতে আসছো, হ্যাঁ সিঁড়িতে উঠতেছো বা ওই যে মই বেয়ে উঠি না আমরা, ধরো এখন মইয়ের একদম সিঁড়ি চিন্তা করো। তো তুমি যখন প্রথম সিঁড়িতে আসো, হ্যাঁ ধরো এই একটা সিঁড়ি আমরা তুমি তৈরি আঁকাই, এই 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 এটা হচ্ছে সব থেকে নিচের সিঁড়ি। এখন তুমি যখন এইখানে আসো, এখান থেকে যখন এখানে উঠতেছো, হ্যাঁ প্রথম জায়গা থেকে যখন তুমি 2 নাম্বার সিঁড়িতে উঠবে তখন তোমার নিজের কিছু শক্তির প্রয়োজন হবে না, তাই তো? মানে একটা বল দিয়ে তো তারপর দ্বিতীয় সিঁড়িতে যাবে, তাই না? তো সেম একটা ব্যাপার, ইলেকট্রন যখন কি ধরো, একটু মুছি ওয়েট, ধরো ইলেকট্রনটা কোডটার কি অবস্থা হলো, ধরো ইলেকট্রনটা যখন এইখানে ছিল, ধরো এই কিছু শক্তি স্তর, কিছু শক্তি স্তর আছে, তাই তো? এটা হচ্ছে কি নিউক্লিয়াস। এখন ধরো ইলেকট্রনটা কোথায় আছে, এখানে আছে, হ্যাঁ কয় নাম্বারে, 2 নাম্বারে আছে। এখন সে কি 2 থেকে উপরেরটাই 3 নাম্বারে আসবে, তখন কি তার একটু শক্তির প্রয়োজন হবে না? এটা যখন এখান থেকে এখানে আসবে, ধরো ইলেকট্রনটা এখানে আসলো, যেহেতু শক্তির প্রয়োজন হবে না, সেই শক্তিগুলো কোথায় পাবে? শক্তিগুলো বাইরের কোনো পরমাণু বা যেখান থেকে সে শোষণ করবে, শক্তিগুলো এই যে শোষণ করবে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে। 2 কি নিম্ন শক্তি স্তর ছিল দ্বিতীয়টা, তারপরে কি উচ্চ 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 শক্তি স্তর 3 নাম্বারটায় আসছে। শক্তিটা কোথা থেকে আসবে, ধরো বাইরে থেকে কিছু শক্তি এবার এখানে যায়, ঠিক আছে, সে শক্তি কিছু শোষণ করে, ঠিক আছে। একদম সেম ভাবে যে কি যখন ধরো ইলেকট্রনটা এবার এখানে ছিল, ইলেকট্রনটা এখানে ছিল 3 নাম্বারে ছিল, অর্থাৎ কি উচ্চ শক্তি স্তরে ছিল, আর কি তার ইচ্ছা হলো সে এখান থেকে এবার এখানে যাবে সামহাও, এখানে ধরো সে এখান থেকে একবারে প্রথমটাই চলে যাবে, প্রথমটাই চলে যাবে, তখন কি হবে বলো তো? তাহলে কি শক্তি সে ধরো কি, এবার তুমি ধরো সেম ভাবে তুমি এইখানে ছিলা, তাই তো? আর এখান থেকে তুমি এইখানে আসলে, মানে কি উঁচু সিঁড়ি থেকে নিচে সিঁড়িতে আসলে তোমার কি বা শক্তি বিকিরণ, মানে শক্তি তার প্রয়োজন হবে, জানেন সিঁড়ি থেকে নামতে গিয়ে আমাদের বেশি কষ্ট হয়, তাই হয় না তো? তাহলে কি আমরা শক্তি বা কি ত্যাগ করি, মানে শক্তি তো লাগেই না বলা চলে। এখানেও কি সেম, এখানে যখন এখানে ছিল, ধরো কি 3 নাম্বারে ছিল, এখান থেকে যখন সে 1 নাম্বারে আসছে, তার কি শক্তি ছেড়ে দেয়, বিকিরণ করে, তো এখান থেকে কিছু শক্তি সে ছেড়ে দেয় বাইরের দিকে, যে কোনো দিকে। তো এটাই তিনি বলেছিলেন বিজ্ঞানী বোর, যে ইলেকট্রনগুলো যখন ঘুরতে ঘুরতে মানে উচ্চ থেকে নিম্ন, মানে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে আসবে, নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে আসবে, তখন সে কিছু শক্তি শোষণ করবে, যখন উচ্চ থেকে নিম্ন স্তরে যাবে তখন কিছু শক্তি বিকিরণ করবে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবং এই বিকিরিত যে শক্তি, এটা কিন্তু আমরা বের করতে পারি, মানে কি তোমাদের ধরো প্রশ্ন আসলো না যে ভাই ধরো এখানে সে 3 নাম্বার থেকে 2 নাম্বারে গেল, তাহলে যে শক্তি সে শোষণ করবে ঠিক কত পরিমাণ শক্তি সে শোষণ করবে, এটা মানে স্যার পরিমাণটা ঠিক কত, সেটাকে আমরা মেজার করতে পারি কেমনে জানো? এর জন্য একটা সূত্র আছে, দেখো এখানে যে সূত্রটা আমাদের mvr ইজ ইকুয়াল টু nh/2 এর কিন্তু একটা চমৎকার ড্রাইভেশন আছে, মানে এই সূত্রটা ঠিক কিভাবে আসলো, বা সূত্রের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আসলে দিতে গেলে কি তোমাদের প্রায় আরো এক্সট্রা 20-25 মিনিটের একটা ক্লাসের প্রয়োজন। তো এই সেম ক্লাসে যদি আমি এখন এই সূত্রের ডেরিভেশনটা দিই, এই বোরপরো মডেলটা তোমাদের বুঝতে কষ্ট হবে, প্লাস বোরিং লাগবে খুব, তো আমরা আলাদা কোনো একটা ভিডিওতে এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে জাস্ট কি তুমি সূত্রগুলো একটু মনে রাখো, সূত্রগুলো কিন্তু তোমার মুখস্থ করতেই হবে, সূত্রগুলো এই মানগুলো তোমাদের মুখস্থ করতেই হবে, তারপর তো তোমরা মুখস্থ করে ফেলো। আচ্ছা, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, বিকিরিত বা কোথায়, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, এটা নির্ণয় করবো আমাদের সূত্রটা দিয়ে, একটা সূত্র আমরা একটু চিন্তা করি, একটু শিকার্যের মাধ্যমে, মানে আমাদের বইতে এসএসসি লেভেলের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা বোঝানো হয়েছে, তো সেই শিকার্যগুলো আমরা একটু ব্যাখ্যা সহকারে বুঝবো, এবং যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেল থেকে একটু কমপ্লেক্স, একটু কমপ্লেক্স, বেশি না কিন্তু আবার, তোমরা একটু মন দিয়ে এইটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটা মিনিট একটু হোল্ড করো। সো বিকিরিত শক্তির পরিমাণ, এই সূত্রটা আমাদের ছিল, এটাকে মনে রাখবো তোমরা, এইচ ভি সমান সমান
সমান এইচ সি বাই ল্যামডা। এই ভিটা কি জানো? এই ভিটা হচ্ছে কি কম্পাঙ্ক। আমি একটু লিখে দিই এখানে যে ভিটা হচ্ছে কম্পাঙ্ক। এই মানগুলো তোমাদের যখন কোশ্চেনে আসবে, কোশ্চেনে মানগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? এইচটা কি তো আমরা জানলাম, এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট। সিটা কি আলোর বেগ, এগুলো সবাই জানি মোটামুটি, তাই না? সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগটা কত বলো? 3 × 10⁸ ms ইনভার্স 1। এটা হচ্ছে কি আলোর বেগ। ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যামডাকে বা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে বলা হয়। তরঙ্গ দৈর্ঘ্যটা কি জানো? এই যে একটা তরঙ্গ না, সত্যিটা কি এইভাবে বিকিরিত হয় না, এই তরঙ্গ আকারে বিকিরিত হয়। তো এই যে ধরো এখান থেকে না, এখান থেকে চিন্তা করি, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা তরঙ্গ, এটা হচ্ছে একটা তরঙ্গ বা এই যে ল্যামডা, বুঝলে? একটা উঁচু থেকে আর একটা উঁচু পর্যন্ত, বোঝা গেছে? তো এটাই হচ্ছে যে তরঙ্গ। ওকে, এই সূত্রটা যখন কি এটা মনে রাখো, যে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ যখন এমসিকিউ বা সি করতে চাবে, তোমাদের এই সূত্রটা অবশ্যই লিখতে হবে। এইচ ভি সমান এইচ সি বাই ল্যামডা। এইচ ভি, এই ভিটাকে কম্পাঙ্ক বলা হয়। এইচ ভি সমান এইচ সি বাই ল্যামডা। কম্পাঙ্ক বা এখানে আরেকটা জিনিসও প্রকাশ করা হয়, ভির জায়গায় এফ। এফ মানে ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক, মানে ভি যদি নাও থাকে এফ। একটু কনফিউশন, মানে এটা মনে রাখো, ঠিক আছে? ভির জায়গায় তোমরা এফও ইউজ করতে পারো ইচ্ছা। আচ্ছা, এটা মোটামুটি আমরা শিখলাম বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ বা কেমন। ওকে, তাহলে আমাদের কয়টা শক্তি গেল? টোটাল 3টা বার হলো আমাদের, ঠিক আছে? তো এইগুলাই মোটামুটি তোমাদের এক্সট্রা আমার মনে হয় না আর কিছু মনে রাখা লাগবে। এই যে স্বীকার্যগুলো এইগুলাই, ঠিক আছে? তাহলে প্রথমে কি ছিল আরেকবার একটু আমরা ব্যাখ্যা করি। কিছু নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে। এই যে কি যে নির্দিষ্ট শক্তি স্তর যেটা ছিল, যে যদি প্রথম শক্তি স্তরে n সমান 1 সমান কে, n এর মান 1 হলে কে হবে, n এর মান 2 হলে হবে হচ্ছে l, n এর মান 3 হলে হচ্ছে m, এবং n এর মান যদি 4 হয় তাহলে কি হবে m। ক্লিয়ার? এটা ছিল আমাদের এই যে 1 নাম্বার নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে। নির্দিষ্ট বলতে কি, এই শক্তি স্তরের একটা মান, ওটা নির্দিষ্ট। ওকে, একটা এক্সট্রা তোমরা একটু মনে রাখো, নির্দিষ্ট শক্তি স্তরে যখন ঘোরে, যখন একটা নির্দিষ্ট 4 শক্তি স্তরে ঘোরে, তখন কিন্তু তার এই যে শক্তি শোষিত বা বিকিরণ ছিল এটা হয় না, এটা হয় না। ধরো কি এটা এই ঘুরতেছে 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 একটা ইলেকট্রন, এখন ঘুরতে ঘুরতে কি এটা যখন নর্মালি যত ঘুরবে না, শুধু ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এক্সট্রা কিন্তু কিছু পরিবর্তন হবে না। এখন কখন পরিবর্তন হবে? তখন বললাম যে ভাইয়া আপনি বলছেন ঘুরতে ঘুরতে শক্তি স্তরে, তো উচ্চ থেকে নিম্ন স্তরে যায়, তখন শক্তি কিছু শোষণ বা এই যে বিকিরণ হয়, এইগুলো কখন হয়? এগুলো হয় কি যখন সামনের টার্মে আমরা যাবো, তোমরা একটু চতুর্থ অধ্যায় বা চতুর্থ অধ্যায় যে আমাদের যে পর্যায় সারণী চ্যাপ্টারটা, ওইটা পড়ার পর বুঝবা যে ইলেকট্রন কখন উচ্চ থেকে নিম্ন স্তরের শক্তি স্তরে যায়। আপাতত এটা বুঝতে যাবো না, কারণ যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস জানি না এখনো পর্যন্ত। তো ইলেকট্রন বিন্যাস না শিখে এটা ব্যাখ্যা করা একটু কঠিন, বা তোমরা বুঝবাও না টোটালি। তো এটা মনে রাখো, জাস্ট যখন শুধুমাত্র এইভাবে ঘুরতেছে তার কোনো শক্তির বিকিরণ বা শোষণ হচ্ছে না, বাট কি যখন ইলেকট্রন বিন্যাসে কিছু চেঞ্জ আসবে, তখন শক্তিটা এটা এখান থেকে যদি এক্সট্রা থাকে, তো এখানে সে এটা চলে যেতে পারে, বা যদি এখানে থাকে এখানে নেমে আসতে পারে। এটা টোটালি ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। এখন এটা ব্যাখ্যা করলে তোমরা কিছুই বুঝবা না, ঠিক আছে? ওকে, এবং কৌণিক ভরবেগটা আমরা শিখলাম, mvr = n/2π, এই যে মানগুলো লেখা আছে, এবং নিম্ন শক্তি স্তরে থেকে উচ্চ শক্তি স্তরে যেতে। ওকে, এখানে সূত্রটা আমরা একটু লিখে দিই। সরি, mv ছিল hv hv hc বাই ল্যামডা। এটা কিসের শক্তি, মানে সূত্রটা কিসের? শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণ, কতটা শোষণ বা বিকিরণ হচ্ছে এটা। একটা জিনিস একটু এক্সট্রা বলি, এই ভির যে এককটা কম্পাঙ্ক, এটা কিন্তু হার্টজ, ছোট বড় হাতের, এই হার্টজ করে, মানে হার্টজ করে প্রকাশ করা হয়, হার্টজ একক। ক্লিয়ার? এটা যেন ভুল না হয়, যদি হার্টজ একক তোমরা দাও না দাও তাহলে কিন্তু আমাদের মার্কস কেটে নিতে পারে, এটার জন্য একটুও ভুল না হয়, ঠিক আছে? কম্পাঙ্কের একক কি হার্টজ। ওকে,
তাহলে আমরা কি স্বীকার্যগুলো মোটামুটি বুঝলাম যে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো কি ছিল। আচ্ছা, তোমাদের যদি একটু কঠিন মনে হয় বা মনে হচ্ছে কিছু বুঝতেছি না, এটা অ্যাকচুয়ালি কি আমরা যে mvr n/2 পাই এই সূত্রটা শিখলাম না কৌণিক ভরবেগের, তো ওর যখন কিছু ম্যাথ আমরা আগামী ক্লাসে করব তখন আরো বেশি ক্লিয়ার হবে। এখন তো আপাতত ব্যাখ্যা করতেছি, অনেকের কাছে একটু মানে মনে হইতেও পারে যে কিছু একটা বুঝতেছি না, তো এটা নিয়ে টেনশন করতে হবে না, যখন আমরা ম্যাথগুলো করবো ম্যাথগুলো করার পর তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন স্বীকার্য তো আমাদের মোটামুটি শেষ। ওকে, মনে রাখো তোমাদের সিকিউতে কিন্তু স্বীকার্য, শুধু যে স্বীকার্যগুলো পড়লাম না, এখান থেকে কিন্তু তোমাদের গ নাম্বার কোশ্চেন চলে আসতে পারে, 3 মার্কের যে মার্ক শুধুমাত্র স্বীকার্য থেকে চলে আসতে পারে। তাহলে কেমিস্ট্রি জাস্ট এই টপিকগুলো যেগুলো লিখছিলাম তোমরা একটু মনে রাখবা, যে অনুযায়ী ব্যাখ্যা করলাম অথবা বই থেকে একটু পড়বা, জাস্ট একবার দুইবার পড়ে তোমাদের মতো লিখে দিয়ে আসবা, ওদের 3-3 পেয়ে যাবা আশা করি। ঠিক আছে, এবং কিছু সীমাবদ্ধতা আমাদের যখন দেখলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল না, তো এট দ্য সেম টাইম বোর পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো কি এটাগুলো একটা আমরা একটু শিখবো এবার। মার্কারের এই কালিটা একদম কেমন যেন ঝাপসা ঝাপসা, তাই না? ফালতু একটা মার্কার দিছে আমাকে, ছোট মানুষটা ঠকাই দিয়েছে আমাকে, বুঝলে? আচ্ছা, সীমাবদ্ধতা। আচ্ছা, প্রথমটা যদি আমরা একটু লিখি, একাধিক একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী। বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, করা যায় না। কি? একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এখন প্রশ্ন, ভাইয়া পারমাণবিক বর্ণালীটা কি, তাই তো? ওকে, আমরা যখন তোমাদের একটু বলেছিলাম ইলেকট্রনটা এই যে এখান থেকে যখন ধরো এই যে উচ্চ থেকে নিম্ন, ধরো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, ইলেকট্রন যদি এখান থেকে এইখানে যায়, তাই না? তাহলে কি কিছু শক্তি সে বিকিরণ করে না? বিকিরণ করা মানে কি, এই যে এখান থেকে পাঠাই দিয়ে না কিছু শক্তি, এই শক্তিটাতে যায়, এটাই কিন্তু সেই পারমাণবিক বর্ণালী। মানে কি, যাওয়ার সময় কিছু আমরা আলো দেখতে পারি বিভিন্ন, মানে ওই যে রংধনু যখন আমরা দেখি না, এটাকে প্রিজমের ভিতরে প্রবেশ করাতে হয়। প্রিজমটা কেমন জানো? আমি একটু আঁকার চেষ্টা করি, মানে ধরো এইগুলো কেমন বলবো ঠিক, তোমরা একটু কষ্ট করে বোঝো প্রিজমটা আসলে কি। এই যে এমন, মানে এই যে ত্রিভুজ, কেমন বলিস শেপটা, তোমরা কি শেপ বললে বুঝবা? আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না? ধরো একটা দেওয়াল একটা দেওয়াল, তারই পাশে একটা দেওয়াল, মানে এই ত্রিভুজ আকৃতির কিছুটা, ঠিক আছে? ত্রিভুজ আকৃতির, এই পাশে একটা ত্রিভুজ আকৃতির, এটাকে বলে আমরা প্রিজম। প্রিজম, এবং এই আলোটা যখন প্রিজমের ভিতর দিয়ে আমরা প্রবেশ করি, হ্যাঁ ধরো এই জিনিসটা ঘুরতে 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 যখন এই যে প্রিজমের ভিতর দিয়ে প্রবেশ করে, তখন আমরা কিন্তু 7টা বা 8টা কালার দেখতে পাই, পরমাণু ওই কি বলে রংধনু। রংধনু যেমন বিভিন্ন কালার আছে না, মাল্টি কালারের, তো মাল্টি কালারের কিছু রশ্মি দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালী। ঠিক আছে, যখন এই শক্তিটা বিকিরণ হয় এই আলোকগুলো দেখা যায়। এখন এখানে কি বলেছে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন নিচে এঁকে নেমে গেল, তাহলে কি একটা ইলেকট্রনের যে বর্ণালীটা সেটা যাচ্ছে না, এইটা ব্যাখ্যা করতে পারে, হ্যাঁ। বাট সামহাও এখানে একটার বদলে 2টো ইলেকট্রন ছিল, বা 3টে, টোটাল 3টে ইলেকট্রন ছিল, তাহলে 3টাই নিচে নেমে যাচ্ছে, এই 3টাই এখানে চলে আসলো, তাই না? তো 3টা থেকে কি একটা রে বেরোবে না? 3টা থেকে কি শক্তি বিকিরিত হবে? এই ক্ষেত্রে যখন 3টা একসাথে হয়, আমাদের যে একাধিক ইলেকট্রন বর্ণালী, অর্থাৎ কি আমাদের বোর পরমাণু মডেল অনুসারে এই 3টার ব্যাখ্যা আমরা দিতে পারি না। ঠিক আছে, 3টার ব্যাখ্যা কি, যে 3টা যখন বের হয়, এটা আমি কিভাবে বলতে পারতেছি জানো? আমি যখন কি পরবর্তীতে যখন আরো গবেষণা হয়েছে এটা পরে, তখন বিজ্ঞানীরা এটা বুঝতে পেরেছে, যখন 3টা একসাথে যায় আরো সেম আলো বের হয়। বাট যখন তখন পর্যন্ত যখন বিজ্ঞানী বোর বলেছিল, তখন পর্যন্ত তিনি শুধু একটার কথাই বলতে পেরেছিল, তখন 2টা 3টা গেলে যে কি হবে সেটা তিনি বলতে পারেনি। এটা শুধু একটা সীমাবদ্ধতা। ওকে, পারমাণবিক বর্ণালী।
হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে কি, জাস্ট এই শর্ট ফর্মগুলো একটু লিখতেছি, এটা মনে রাখো তোমরা। একটি রেখা পাওয়া পাওয়া যায়, একটি রেখা পাওয়া যায়, এই জিনিসটা আসলে কি দেখো, এই যে আলোটা বা বর্ণালীটা যখন বের হয় না, তো বিজ্ঞানী বোর তিনি বলেছিলেন যে এটা আসলে কি একটি রেখা, এই যে একটি রেখা যেমন বলতেছি না আমরা, এই যে যাচ্ছে, জাস্ট এই একটি রেখা হিসেবে যায়, তিনি এই কথাটা বলেছিলেন যে একটি রেখা হিসেবে যাবে। বাট পরবর্তীতে যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, তখন এটাকে জুম করে দেখা হয়, ঠিক আছে, দেখার পরে দেখা যায় কি এটা আসলে একটা এই সিঙ্গেল রোজ আছে না, এটা এমন না, এটা আসলে কি, ধরো এটাকে একটু আমরা জুম করি, এটা আসলে কেমন, যখন অণুবীক্ষণ যন্ত্র আমরা এটাকে দেখবো তখন কেমন হয়, ধরো একটু জুম করি আমরা, ধরো এই জায়গাটা আমরা একটু জুম করতেছি এবার, ঠিক আছে, এই জায়গাটা আমরা একটু জুম করলাম, এইটা জুম করলে দেখা যাবে এখানে একাধিক এটা রো আছে, ঠিক আছে, জুম করে আমরা দেখতে পাইছিলাম এটা হচ্ছে এমন, মানে কি অনেকগুলো রেখা এইভাবে যায় সমান্তরালে, আরো যাইতে পারে এই 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 এইগুলো এভাবে যায়, বাট তিনি বলেছিলেন একটি রেখা পাওয়া যায়, এটা আসলে কি একটি রেখা না, অনেকগুলো কি যে অনেকগুলো রেখা যাচ্ছে না, অনেকগুলো রেখা সমষ্টি হিসাবে যায়, যখন পরবর্তীতে অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাই। তো তিনি যেহেতু ব্যাখ্যা করতে পারেনি, তার একটা সীমাবদ্ধতা ছিল, তাই না, কিন্তু আমরা এই যে এই টোটাল যে স্পেসটুকু আমরা মনে করি এখানে জুম করে দেখলাম অণুবীক্ষণ যন্ত্রে, ওকে। আচ্ছা, এবার কি উপবৃত্তাকার কক্ষপথ, 3 নাম্বারটাই আমরা আসি। উপবৃত্তাকার কক্ষপথ, আমি সরি বুঝলাম, আমার হাতের লেখাটা যদি একটু খারাপ হয়ে যাচ্ছে, একটু তোমরা মানাই নিও, যেহেতু আমি আসলে বোর্ডে ফার্স্ট লিখতেছি, তো মানে একটু হাতের লেখাটা ভালো করতে একটু কষ্ট হচ্ছে, মানে একটু মানাই নিও, ঠিক আছে, বোঝা তো যাচ্ছে তাই না, যে উপবৃত্তাকার কক্ষপথ বোঝা তো যাচ্ছে, এটা কেমন দেখো, তো বিজ্ঞানী বোর তিনি যখন বলেছিলেন, এই ধরো এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এই যে তিনি যে কিছু কক্ষপথের কথা বলেছিলেন না, তিনি বলেছিলেন এগুলো হচ্ছে বৃত্তাকার, তাই না, তিনি জাস্ট বলেছিলেন ইলেকট্রনগুলো এই বৃত্তাকার কক্ষপথে ঘোরে, এই যে সার্কেল, ঠিক আছে, বাট পরবর্তীতে আবিষ্কার করা যায় সেটা শুধু শুধু মানে বৃত্তাকার নয়, কিছু উপবৃত্তাকার কক্ষপথ ইলেকট্রনগুলো ঘোরে, উপবৃত্তাকার কেমন জানো, এই যে ধরো উপবৃত্তাকার কক্ষপথ এরকম, এখানে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কি এরকম কিছু কক্ষপথ ছিল, এইগুলো হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ, ইলেকট্রনগুলো ঘোরে, ঠিক আছে, বোঝা গেছে। তো এটা ছিল তার একটা সীমাবদ্ধ, তিনি শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলেছিলেন, কিন্তু না, ইলেকট্রনগুলো উপবৃত্তাকার কক্ষপথও ঘোরে, ঠিক আছে। তো এই তো আমরা মোটামুটি শিখলাম কি কি, তো আজকে আমরা কি শিখলাম, সীমাবদ্ধতা এবং স্বীকার্যগুলো খুব সুন্দরভাবে শিখেছি আমরা, আশা করি বোর পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো ছিল সেটা এবং যে সীমাবদ্ধতাগুলো আছে শিখলাম, এখানে তোমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকেও থাকে, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, তোমরা দেখবো আমাদের ইউটিউব চ্যানেলে বায়োতে দেওয়া আছে, তো সেই গ্রুপটা জয়েন করো, করে আমাদের ওইখানে পোস্ট করিও, যে ভাই আমি এই জিনিসটা বুঝিনি, ওখানে পোস্ট করলে সাথে সাথে আমাদের যে টিচাররা আছে বা আমি তোমাদের 1 থেকে 2 ঘন্টার ভিতরে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। তো এই তো, আর যদি কোথাও খুব সমস্যা হয় তোমরা ওই জায়গাটা 2 বার বা 3 বার দেখিও, মানে টেনে টেনে একটু দেখো, আশা করি বুঝে যাবা, মানে আমি খুব সহজেই কিন্তু ব্যাখ্যা করেছি প্রতিটা ধাপ, খুবই একদম দেখেছো তোমরা, যেহেতু ভিডিওর টাইমটাও একটু অনেক হয়েছে, অনেক লং হয়ে গেছে ভিডিওটা, বাট আমার মনে হয়েছে যে একটু বড় মডেলটা তোমাদের যদি আমরা ভেঙে ভেঙে না শেখাই, ওদের বুঝতে একটু সমস্যা হবে এবং অনেক প্রবলেম থেকে যাবে, বাট এইটা কি এখন যদি বেসিক লেভেলে তোমরা ক্লিয়ার না করে যাও, হ্যাঁ, যখন মানে এইচএসসি লাইফে উঠবা, তখন কিন্তু বোরপানো মডেলটা আরো অনেক ডিটেলস ব্যাখ্যা আছে, তো এখন তোমাদের বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, এইচএসসিতে উঠে কিন্তু ধরা খেয়ে যাবা, তার জন্য যতটুকু বেসিক পড়ানো সম্ভব আমি পড়িয়েছি, ওকে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আচ্ছা দাঁড়াও, তার আগে আমরা আরেকটা জিনিস একটু শিখি, একটা জিনিস একটু শিখবো,
এই একটা কক্ষপথ, ঠিক আছে, এবং এই আর একটা কক্ষপথ, টোটাল 3টা কক্ষপথ আঁকাইছি, কিন্তু আমরা যদি বোঝা যাচ্ছে না একটু গাঢ় করে দিই। এটা হচ্ছে কি নিউক্লিয়াস। এখন তোমরা বলো তো, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। আচ্ছা বলো তো, এই যে নিউক্লিয়াস এখানে কি পজিটিভ আছে না, এখানে পজিটিভ চার্জ আছে না, এটা কি নেগেটিভ না? তাহলে কি এদের ভিতরে একটা আকর্ষণ কাজ করে, এই আকর্ষণ বলটা কোথায় বেশি, কোন শক্তি স্তরে ইলেকট্রনের শক্তিটা বেশি একটু বলো তো তোমরা। দেখো এখানে জিনিস মনে রাখবা, যখন কাছাকাছি আছে, হ্যাঁ ধরো কি এই জিনিস কাছাকাছি আছে, এদের কাছে কি দুজনের ভিতরে কিন্তু শক্তি খুব কম, এটা তো কাছাকাছি আছে তাই না, এখন তুমি এটা কিন্তু দূরে নিয়ে যাচ্ছ। তো তুমি একটা মানুষ, হ্যাঁ তুমি একটা মানুষ, তুমি কিছু একটা আঁকড়ে ধরে আসো, তো একটা আমাদের বল, হ্যাঁ তুমি এটা একটা বল, তখন তোমার কাছে কাছাকাছি তোমাদের কিন্তু বেশি বল দেওয়া লাগতেছে, মানে বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে না এটা ধরে রাখতে, কিন্তু তোমাদেরকে দূরে সরিয়ে নিলাম, তোমাকে তখন বেশি শক্তি দেওয়া লাগবে না, আরো দূরে সরিয়ে নিলাম, আরো বেশি শক্তি দেওয়া লাগবে না, সেম টাইম, মানে এইভাবে ওইভাবে এখানে শক্তি কিন্তু সব থেকে বেশি, যেহেতু এরা কাছে আছে, মানে কি সরি কাছে আসে যেহেতু সে শক্তি কম, যেহেতু কাছে আছে এ কি মানে কম আকর্ষণ বল রয়েছে ভিতরে, তাহলে কি 1 নম্বরে কি আকর্ষণ কম না সব থেকে, তারপর একটু যখন দূরে আসছি শক্তি আর একটু বেশি দিতে হচ্ছে না এটা, তাহলে কি এইতে মানে এই যে 2 নম্বর ইলেকট্রনের শক্তি একটু বেশি না, যখন 3 নম্বরে আসলাম তখন কি আরো দূরত্ব হচ্ছে না, আরো একটু বেশি দূরত্ব হয়েছে, তখন শক্তিটাকে আর একটু বাড়াতে হয়েছে। তাহলে এই হিসেবে যদি আমি তো লিখি, তো শক্তির ক্রমটা যদি আমরা লিখি এইভাবে যাবে, অর্থাৎ কি 1 থেকে 2 নম্বর কক্ষপথে শক্তি বেশি, 2 থেকে 3 নম্বর কক্ষপথে আরো একটু বেশি, আর একটু বেশি, তার থেকে যত বাড়বে তত শক্তি বৃদ্ধি পাবে, মানে যত শেল বাড়বে, হ্যাঁ কক্ষপথ যত বৃদ্ধি পাবে তত শক্তি বৃদ্ধি পাবে। ওকে, তো এই তো আশা করি বোরপারন্য মডেলটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো থেকে থাকে একটা লাইক, টাটা।